বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি খবর প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে আজকের অতিথি জনাব ফরহাদ মাহমুদ, সিনিয়র সহকারী সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, এবং মোহাম্মদ এ আরাফাত। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছেন, ছাত্র রাজনীতিতে কিন্তু একটা গৌরব উজ্জ্বল ইতিহাস কিন্তু এখানে ছিল। অবশ্যই আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মাটিতে প্রথম ছাত্র সংগঠন যেটা, সেটা 1905 সালে একটা স্বদেশী আন্দোলনে যখন ছাত্ররা যখন মাঠে নামলো তখন সমর্থন করে, তখনকার যে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যে যদি কেউ স্বদেশী আন্দোলনে যুক্ত হয় ছাত্রদের, তাদেরকে বহিষ্কার করা হবে, একটা সার্কুলার দেওয়া হয়। এর প্রতিবাদে একটা এন্টি সার্কুলার সোসাইটি হয় 1905 সালে 7ই আগস্টে। তখন সেই বিপিন চন্দ্র রায়, অশ্বিনী কুমার দত্ত, তারপরে বরিশালের আমাদের লিয়াকত হোসেন, আব্দুর রসুল, এদের নেতৃত্বে একটা এন্টি সার্কুলার সোসাইটি হয়। এবং এই যে মানুষের জন্যে, সাধারণ মানুষের জন্যে এবং দেশে মাতৃকার জন্য যে ছাত্র রাজনীতির শুরু, বিষয়টি তো আপনি একটা জিনিস দেখে দেখবেন যে 91 থেকে 96 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন, তখন খালেদা জিয়া ছাত্র দলের সমাবেশে বক্তৃতায় বলেছিলেন, ফরহাদ মাহমুদ বা যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত দীর্ঘদিন যাবৎ, যে তৎকালীন বিরোধী দল অর্থাৎ আওয়ামী লীগকে সাহায্য করার জন্য ছাত্র দলই যথেষ্ট। এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন। তার এক সপ্তাহ মাঝে ঠিক একই জায়গায় এই মতিঝিলের শাপলা চত্বরে শেখ হাসিনা ছাত্রলীগের সমাবেশে ছাত্রলীগের সেই সময়কার প্রেসিডেন্ট সেক্রেটারির হাতে এনামুল হক শামীম এবং ইসাক আলী পান্নার হাতে কাগজ আর কলম তুলে দিয়েছিলেন, বলেছিলেন যে এটাই হচ্ছে তোমাদের কাজ। না, অ্যাবসলিউটলি। দেখুন, আপনি যেটি বললেন যে ছাত্র রাজনীতির ইতিহাস, যেটা আপনি বললেন, আসলে ছাত্ররা কারা? যারা পড়াশোনা করছে, শিক্ষা নিচ্ছে, শিক্ষার আউটপুটটা কি? জ্ঞান, সাহস এবং সত্যের পথে চলা, নিষ্ঠাবান হওয়া এবং অন্যায় প্রতিবাদ করা। তো যখন দেশমাতৃকার জন্য আপনাকে দাঁড়াতে হবে, স্বাধীনতার জন্য, গণতন্ত্র যখন হরণ করে নেবে দুষ্কৃতিকারীরা, আপনি তার বিপক্ষে দাঁড়াবেন, গণতন্ত্রকে নিয়ে আসার পক্ষে দাঁড়াবেন, তখনই তো ছাত্রদের সেই ভূমিকা নিতে হবে। এবং সেই ভূমিকা নেয়ার যৌক্তিক সময় সম্বন্ধে যদি আমি সচেতন না হই, তাহলে আমি কিভাবে ছাত্র হলাম? সেই ভূমিকা নেয়ার জন্য সেই সাহস যদি আমার না থাকে, তাহলে আমি কিভাবে ছাত্র হলাম? কাজে জ্ঞান অর্জনের একমাত্র কারণ কিন্তু এটি নয়, যেটি এর আগেও আমরা আলোচনা করেছি, যে আমি একজন স্কিল লেবার হব এবং একটা চাকরি খুঁজে নিয়ে জাস্ট চাকরি করবো আমার লাইফে। এটি তো একটি বিষয় আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট আমি কন্ট্রিবিউট করব। এটা ছাড়াও আমি যে এনলাইটমেন্ট যে বিষয়টা, যেটা থেকে আমাকে সত্যের পথে দাঁড়ানো, নিষ্ঠাবান হওয়া এবং অন্যায় প্রতিবাদ করার যে বিষয়টি, ছাত্ররা তো সেটা করবেই। এবং নেতৃত্বে বিকাশের জন্য পড়াশোনা তো প্রথম কাজ, এবং তার বাইরে অন্যান্য এক্সট্রা কারিকুলার সব অ্যাক্টিভিটিজের মধ্যে ছাত্রদের কিন্তু ইনভলভ হতে হবে। কিন্তু এই ছাত্ররাই কিন্তু শুধুমাত্র পড়াশোনা করে কিউবিকলের ভিতরে কম্পিউটার টিপার জন্য কিন্তু তারা বড় হবে না, নট নেসেসারিলি। নেতৃত্ব দিতে হবে তাদের অন্যান্য আদার যত ধরনের স্কিলস আছে, লিডারশিপের জন্য যা যা লাগে, তার সবকিছুর বিকাশ ঘটাতে হবে ইউনিভার্সিটির চত্বরের মধ্যে। তার জন্য ছাত্র রাজনীতি একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। কিন্তু আজকে রাজনীতি নিয়ে আমরা যতই সমালোচনা করি, শুধু করলে হবে না, এর গোড়ায় দেখতে হবে কেন আজকে ছাত্র রাজনীতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ স্বাধীনতার পরে একটা পর্যায়ে এসে আমরা জানি 75 15 আগস্টের পরে এদেশে কিন্তু গণতন্ত্র তার স্বাভাবিক প্রক্রিয়া বিকশিত হতে পারেনি। এখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শুধু নয়, এবং গণতন্ত্র বিরোধী শক্তি, মিলিটারি শাসকরা ক্ষমতা নিয়েছে। এবং দেখেন, গণতন্ত্রের ডিউ প্রসেস বলতে আমরা যেটা বুঝি, যে আপনি আগে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করবেন, তারপর আপনি জনগণের কাছে যাবেন আপনার চিন্তা ভাবনা নিয়ে, এবং ভোটের মাধ্যমে আপনি সরকারে আসবেন। কিন্তু আনডিউ প্রসেস, নকল করে পরীক্ষায় পাশ করার যে বিষয়, এই বিষয়টা আমি বারবার বলে থাকি, সেটা হচ্ছে আগে অন্য কোনো উপায় আপনি ক্ষমতায় যাবেন, তারপর আপনি একটি পলিটিক্যাল পার্টি তৈরি করবেন। এবং এই আনডিউ প্রসেসে যখন মিলিটারি শাসকরা বারে বারে এই কাজগুলি করেছে, তখন তারা কিন্তু ছাত্র রাজনীতিকে নষ্ট করেছে। তারা তখন যে কোনো উপায়ে স্টেট ফান্ড ইউজ করে, মানুষের টাকা ব্যবহার করে সেই তাদের সংগঠন তৈরি করেছে, এবং সেটার জন্য তারা সব ধরনের কম্প্রোমাইজ করেছে। ছাত্রদেরকে প্রলোভন দেখিয়েছে, তাদেরকে শিক্ষা থেকে ডিভিয়েট করে অস্ত্র হাতে তুলে দিয়েছে, তাদেরকে টেন্ডারবাজি, চাঁদাবাজির লোভের মধ্যে ফেলেছে, অল্প বয়সে ইনকাম করার মধ্যে, একটা অসৎ উপায় ইনকাম করার লোভের মধ্যে ফেলেছে। এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কিন্তু আমাদের রাজনীতিটা নষ্ট হয়েছে, ছাত্র রাজনীতি। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি বুঝতে হবে। কাজে হুট করে যেটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যে নষ্ট হয়েছে যে জিনিসটা, অল অফ এ সাডেন রাতারাতি সেটা ঠিক হয়ে যাবে না। আজকে শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছেন, গত 2.5 বছর ধরে আমি ওনার প্রত্যেকটা বক্তৃতার মধ্যে একই প্রতিধ্বনি শুনছি। উনি কিন্তু পুরো বক্তৃতার মধ্যে শাসন করার যে টোন, সেই টোন আমরা দেখেছি।
এক রকমের থ্রেট করে গেছেন থ্রু আউট। এবং এই যে থ্রেট করার যে বিষয়টি উনি ক্লিয়ারলি বলেছেন আজকে কেন ওনাকে এটি করতে হচ্ছে, বিকজ আমরা জানি আজকে এটা ছাত্রলীগ বা ছাত্র দলের ওই অর্থে আমি স্পেসিফিকলি বলবো না প্রবলেম নয়, কিন্তু প্রবলেম কিন্তু ওভারঅল সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিস্টেমের, যেটি মিলিটারি শাসকরা নষ্ট করেছে। আজকে শেখ হাসিনাকেও বেগ পেতে হচ্ছে। আজকে যদি কোনো সমস্যা থেকে থাকে ছাত্রলীগের, এটি কিন্তু শেখ হাসিনার সমস্যা নয়, এটি তার জন্য একটি চ্যালেঞ্জ। এই সমস্যাকে নিয়ে উনি ডিল করার চেষ্টা করছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এটি যতটা ডিপ রুটেড এটা অত সহজে উনি ঠিক করে ফেলতে পারবেন না। এবং ওবায়দুল কাদের সাহেবের একটি কথা আমার চমৎকার মনে হচ্ছে যে কিছু চাঁদাবাজ, চাপাবাজ, টেন্ডারবাজের জন্য পুরো সংগঠনকে আপনি দায়ী করতে পারেন না, এবং এটি অন্যায় হবে। আপনার কাছে ফিরে আসবো। আজকে কনটেক্সটে যারা ছাত্র রাজনীতি কে একেবারে বন্ধ করার কথা বলেন, আমি মনে করি সেটিও এক ধরনের চক্রান্তমূলক চিন্তা ভাবনার ক্ষোভ থেকে অনেকে বলতে পারেন, বা ডেলিবারেটলি যারা বলেন এটা চক্রান্তমূলক চিন্তা ভাবনার অংশ হিসেবে আমি দেখি ব্যক্তিগতভাবে। এর কারণ হচ্ছে রাজনীতি অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছে, ছাত্র রাজনীতি, সেইখান থেকে আমাদের বের করে রেখে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার যথেষ্ট প্রয়োজন আছে, এবং সেই কাজটি করার আদার আমাদের দরকার, ইনস্টেড অফ এটাকে বাদ দিয়ে দেয়। কারণ একজন ছাত্র বিকশিত হবে কি করে, তার লিডারশিপ কোয়ালিটি, তার নেতৃত্ব দানের যে বিষয়গুলি, রাজনীতি এই প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে। আমাদের ভবিষ্যতের নেতৃত্ব নেওয়ার সেই যোগ্যতা অর্জন করবে কি করে, সেটি তো প্রয়োজন আছে। কাজে রাজনীতির প্রয়োজন আছে, এবং সুষ্ঠু এবং সঠিক প্রক্রিয়ার যে মধ্যে যে রাজনীতি সেটি দরকার আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ একটা ফার্ম রেইজড কিছু স্টুডেন্ট যদি আমরা প্রডিউস করি তাহলে কিন্তু হবে না, যাদেরকে আমরা শুধু যে ফার্মের মুরগির মতন আমরা রেখে দিলাম হবে না। তার বিকাশের সব ধরনের ব্যবস্থা থাকতে হবে, সাংগঠনিক অর্গানাইজিং ক্যাপাসিটি, লিডিং ক্যাপাসিটি, তারপরে আপনার প্ল্যান করার ক্যাপাসিটি, এই জিনিসগুলি ডেভেলপ করতে হবে। তার যে পটেনশিয়াল আছে, সে পড়াশোনা করছে এবং সেখানে এই প্রক্রিয়ার মধ্যে তার পরীক্ষা দিচ্ছে সে একেবারে প্র্যাকটিক্যাল লাইফে, এবং তার মধ্য দিয়ে যে বিকাশটা সেটির প্রয়োজন আছে, এবং সেই মধ্য দিয়ে কিন্তু তারা দেশের নেতৃত্ব দিবে একটা পর্যায়ে। ঠিক, আপনি একটু আগে জনাব ওবায়দুল কাদেরের বক্তৃতার একটা রেফারেন্স দিয়েছেন। ওবায়দুল কাদের বক্তৃতা একটা কথা কিন্তু আবার বলেছে যে যখন ছাত্র সংসদ নির্বাচন হয় শিক্ষা প্রতিষ্ঠানে, তখন কিন্তু একটা ছাত্র নেতার কাছে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে আমি কোনো খারাপ কাজ করব না, করলে আমি ভোট পাবো না। কিন্তু এইটা কিন্তু দেখবেন যে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখন কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে যারা গণতন্ত্রের মুখোশ ধরে এসেছে, তারা কিন্তু কখন নির্বাচন, গণতন্ত্র হচ্ছে যে কোনো ক্ষেত্রে, সে ছাত্র রাজনীতির ক্ষেত্রে বলুন, ছাত্র সংসদ নির্বাচন বলেন, বা জাতীয় পর্যায়ে বলেন, এটি হচ্ছে একটা সেলফ কারেক্টিং মেকানিজম। ও নিজেই নিজেকে ঠিক করে নেয় প্রক্রিয়ার মধ্য দিয়ে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে। কিন্তু আপনার ধৈর্য নিয়ে গণতন্ত্রের মধ্যে থাকতে হবে। এটাকে যদি হোঁচট খাওয়ানোর জন্য প্রক্রিয়া আপনি বিভিন্ন ধরনের প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু বারে বারে আমরা পিছিয়ে যাব। তো সব ক্ষেত্রেই তো গণতন্ত্র হোঁচট খেয়েছে ৭৫ পরবর্তী সময়, এবং লম্বা সময় ধরে আমরা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম। কাজে এই জিনিসগুলো আমাদের কনসিডারেশনে নিতে হবে। কিন্তু ফরহাদ মাহমুদ ভাই যেটা বললেন, সেটা যদি আমি এভাবে বলি যে আমাদের ডেমোক্রেসি, এটা যে বিখ্যাত সংজ্ঞা আমরা বলি যে অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, ছাত্র রাজনীতি এটাকে বিকশিত করায়, এটাকে এই বোধকে জাগ্রত করে, এবং এটাই হচ্ছে আমাদের বলুন অ্যান্টি সার্কুলার সোসাইটির থেকে কিন্তু সেই স্বদেশী আন্দোলনে সেই মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এই গান গেয়ে কিন্তু শুরু হয়েছিল। আরেকটা জিনিস একটু উদাহরণ দিয়ে যদি করেন, আপনি দেখবেন যে এই ছাত্রলীগ বা ছাত্র আন্দোলনের ভিতর থেকে অনেক প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরা বেরিয়ে আসছে। এই ৭৫ পরবর্তীকালে আমরা কি দেখলাম, এখান থেকে ইমদু বেরিয়ে আসে, অভি বেরিয়ে আসে, নিরু বেরিয়ে আসে, মানে এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটাই ছাত্র রাজনীতিকে প্রশ্নের মুখোমুখি করে দেয়, যেটা আরাফাত ভাই বলছিলেন, আপনিও বলছিলেন। আমি যেটা বলছিলাম যে এই যে আমাদের যে ৭৫ পরবর্তী শাসকদের একটা টেন্ডেন্সি, ওই যে সে অফ দ্য পিপুল, আমরা ও এফ অফ বলি, এটা ও ডাবল এফ অফ, জনগণকে অফ করে দাও। বাই দ্য পিপুল, বিওয়াই বাই না, বিওয়াই বাই মানে কেন, এবং ফর দ্য পিপুল হচ্ছে জনগণ থেকে দূরে থাকো। এই যে টেন্ডেন্সিটা, এটাই কিন্তু ছাত্র রাজনীতিকে মানুষ থেকে দূরে চলে যাওয়ার একটা প্রক্রিয়া তৈরি করে দিয়েছিল। অবশ্যই। এবং ছাত্র রাজনীতির এই যে আপনি দেখেন যে ছাত্রলীগ প্রথম যখন সভা হয় ফজলুল হক হলে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি, সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন নাজমুল করিম, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন স্মারক বক্তৃতা হয়। এত ব্রিলিয়েন্ট ছেলে ছিলেন, এত ব্রিলিয়েন্ট অধ্যাপক পরবর্তীতে হয়েছিলেন। মানে এইভাবে কিন্তু এগিয়েছে, কিন্তু নানান সময় ছাত্র রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আপনি যে বললেন যে সেই আপনার মনে আছে হিজবুল বাহার, এমনকি মনে আছে স্বৈরাচারী শাসক যখন
বিভিন্ন সময় এসেছে, তারা ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, পাঠানোর নাম করে টাকা দিয়েছে, টাকা দিয়ে পাঠিয়েছে, এই যে ব্যাপারগুলো এবং এই যে টেন্ডারবাজি রাজনীতির চর্চা ছাত্র পর্যায়ে, এগুলো তো কিন্তু ওই স্বৈর শাসক এবং মিলিটারি শাসকদের সময় শুরু। তাদেরকে সেইভাবেই প্রলুব্ধ করে নিয়ে আসার, যে আমি নিজে জানি এক্সাম্পল আছে যে পড়াশোনা ছেড়ে দিয়েছে ইন্টারমিডিয়েট পাশের পরে, কলেজে রাজনীতি করতে, তারপর করেনি কেন, ইনকাম করার একটা সুযোগ পেয়ে গেছে। কেন এই কোন এক স্বৈর শাসকের সাথে দেখতে পাবেন 75-এর আগে যদি দেখেন ছাত্র রাজনীতির যে ছাত্র নেতাদের, আপনি এই মুজাহিদুল ইসলাম সেলিম বলেন বা এরা মেধাবী ছাত্র ছিল। আর 75 পরবর্তীকালে নেতা কারা হচ্ছে, এখন এই যে ছাত্র দলের একজন সভাপতি হয়েছে 40 ঊর্ধ্ব বয়সে, এটা তো কোনোদিন ছাত্র রাজনীতিতে ছিল না। এটাই কিন্তু আপনি যে ছাত্রলীগের এই যে নেতৃত্বের বয়স সীমা প্রথমে 27 করা হয়েছিল এক সময়, এখন যে 29 করা হয়েছে, এটা কারণটা এটাই, ওই যে 40 ঊর্ধ্ব ছাত্র নেতা ছাত্রলীগে হইতে পারবে না। না, এই প্রক্রিয়াটাও যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উনি যে শুরু করলেন, যে একটা ট্রান্সপারেন্ট ব্যালটের মাধ্যমে যে গণতান্ত্রিক উপায় নির্বাচন এবং বয়স সরাসরি ভোটে, হ্যাঁ, এটিও কিন্তু আমার মনে হয় যে খুব ইতিবাচক একটি দিক। তেমন এক ধরনের প্রচেষ্টা আমরা দেখছি যে বিষয়গুলি নষ্ট হয়ে গিয়েছিল সেখান থেকে বের করে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার। তবে এখানে আমাদের ট্রানজিশনে কিছু অ্যাকোমোডেট করতে হবে, কিছু বিষয় হুট করে আবার হবে না। যেন আমি মনে করি যে গ্র্যাজুয়াল প্রসেসে আমাদের যেতে হবে এই বিষয়গুলিতে। আপনি অন্য একটা বিষয় আসছে, ছাত্রলীগের জাতীয় কাউন্সিলের শেখ হাসিনা বলেছেন বিসমিল্লাতে ওরা আল্লাহ খুঁজে পাচ্ছেন না কেন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ন্যায্যতার স্বার্থে এই বাংলাদেশের সকল নাগরিকের যে অধিকার এবং যে অংশগ্রহণ মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় দেশ গঠনে যাদের অংশগ্রহণ থাকবে, ধর্ম এবং বর্ণ এবং সবকিছু নির্বিশেষে, কাজে সংবিধানের ন্যায্যতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং ইসলামিক চেতনার সাথেও সঙ্গতিপূর্ণ, সেটি হচ্ছে কোনো ধর্মের বিশেষ কোনো কিছু এর মধ্যে থাকা উচিত নয়, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং ন্যায্যতার স্বার্থে, এবং এটা অন ইসলামিক না। ইসলামের ইতিহাস থেকে আমি এক্সাম্পল দিতে পারবো। মদিনা সনদে বিসমিল্লাহ ছিল না, মদিনা সনদের রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না। কিন্তু আজকে এই যে মিলিটারি শাসকরা আবার ঘুরে ফিরে, যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে মানুষের সেন্টিমেন্টকে, এই ক্ষুদ্র নিচু মানসিকতার বহিঃপ্রকাশ, যেগুলো নিচু রাজনীতির বহিঃপ্রকাশ, সেই মাধ্যমে তারা যে এই যে রাজনীতি করেছে, আজকে দেখেন আওয়ামী লীগ যেটি করেছে, প্রাইম মিনিস্টার যেটি বলেছেন, মানুষের এই সেন্টিমেন্টকে শ্রদ্ধা জানিয়ে, যেহেতু বিসমিল্লাহ চলে এসেছে, রাষ্ট্রধর্ম ছিল, সেগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়। আপনার বক্তৃতা পুরোটাই আছে কিন্তু সৈয়দ আশরাফের প্রেস ব্রিফিং এর মধ্যে, তিনি বলেছেন যে আমাদের আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে 72 সংবিধান। এক্স্যাক্টলি। আমরা কিন্তু আজকের বক্তব্যটা আমি একটু বলতে চাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে আবার হরতাল করেছে এই ইস্যুতে। বিসমিল্লাহ কিন্তু সংবিধানে থেকে গেছে। প্রাইম মিনিস্টার যথার্থই বলেছেন, বিসমিল্লাহর মধ্যে কি ওনারা আল্লাহকে খুঁজে পাচ্ছেন না? এটা তো আছে। তাহলে কোন যুক্তিতে, কোন কারণে হরতালটি? একটু আসি এখানে আমি আরেকটু করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে পরবর্তী 75 পরবর্তী যে সংশোধনগুলি সর্বোচ্চ আদালত বাতিল করে দিলেন, দেওয়ার ফলে আমাদের সংবিধান মানে স্বয়ংক্রিয়ভাবে 72-এর সংবিধানে ফিরে গেছে। তো সে 72-এর সংবিধানে আদালতের রায় অনুযায়ী গেলে সেখানে বিসমিল্লাহ থাকে না, বরং আওয়ামী লীগ সেখানে বিসমিল্লাহকে রেখেছে। তারপরেও তারা আজকে যে কারণে হরতালগুলি ডাকছে, সেটি উনি যেটা বললেন যে সেটা ইসলামের স্বার্থে নয়। অ্যাবসলিউটলি। এবং একটা জিনিস দেখেন, আমি এই প্রসঙ্গ করে বলি যে আপনার ঠিক মনে থাকবে, তো বেশি মনে থাকবে, 1978 সালে 30 জুন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি নির্বাচন করে, ঠিক? কিন্তু 1979 সালে 9 এপ্রিল নোটিফিকেশন করা হয়। নোটিফিকেশন করে বলা হয় 1978 সালে 28 এপ্রিল জিয়াউর রহমান সাহেব মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন। ইতিহাসে কি নির্মম পরিণতি দেখেন। আবার বলা হলো 1978 সালে 29 এপ্রিল তিনি সেনাবাহিনীর প্রধান থেকে পদত্যাগ করেছেন। অথচ 78 সালে 30 জুনে কিন্তু নির্বাচন করেছেন। তাহলে কি সেনাপ্রধান থাকা অবস্থায় নির্বাচন করেছেন? এই যে অসংখ্য দিকগুলো খেয়াল করে দেখেন যে 30 জুন 78 সালে নির্বাচন করে, তাহলে ব্যাকডেট দিয়ে উনি ওখানে সেনাপ্রধান হয়েছেন, ব্যাকডেট দিয়ে উনি সেনাপ্রধানের থেকে পদত্যাগ করেছেন। আরেকটি বিষয় যেটা আপনার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে, যে 1978 সালে 29 এপ্রিল যদি জিয়াউর রহমান সাহেব পদত্যাগ করে থাকে, 78 সালে 1 ডিসেম্বর
এরশাদ সাহেব সেনাপ্রধান হন। এই মাসের 8 মাস বাংলাদেশের সেনাপ্রধান কে ছিল? ভেরি ইন্টারেস্টিং। আসলে যেটি হয় কি, যে যেটি বললাম, আপনার একটা চমৎকার একটা অবজারভেশন, এই বিষয়টি আপনি উঠিয়ে এনেছেন। কিন্তু যেটি বললাম যে যখন আপনি আনডিউ প্রসেসে চলে যান, আপনি যখন পড়াশোনা করে এইভাবে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যখন পড়াশোনা করে পরীক্ষা না দিয়ে নকল করার মাধ্যমে পরীক্ষা দেন, তখন যা কিছু হতে পারে, যেভাবে চান যা ইচ্ছা করতে চান হতে পারে। এবং সেই বিষয়গুলো ওভাবেই হয়েছে, কারণ সেই সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে তো দেশ ছিল না। যেভাবে চেয়েছে সামরিক শাসকরা, ইচ্ছে মতন তারা সংবিধানকে পদদলিত করেছে, কেটেছে, ছিঁড়েছে, যা ইচ্ছা তাই করেছে। প্রশাসনকে ব্যবহার করেছে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তাদের দলকে সুসংহত করার জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করেছে, এবং মানে যেভাবে মানে পারিবারিক সম্পত্তির মতন ব্যবহার করেছে, এবং তার ফলশ্রুতি আমরা দেখছি এটা। ফরহাদ ভাই, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসবো। আজকে পত্রিকায় এসেছে যেটা, আজ যে বিশ্ব জনসংখ্যা দিবস, ভয়াবহ জনবিস্ফোরণও বলা হচ্ছে দেশের জন্ম নিয়ন্ত্রণের উদ্যোগ। হ্যাঁ, আজকে বিশ্ব জনসংখ্যা দিবস, এবং আপনার যেটা বলা হয় যে সবকিছুর জন্য, পরিবেশের জন্য বলেন, দেশের উন্নয়নের জন্য বলেন, জনসংখ্যা আজকে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি দেখতেছিলাম যে বিশ্বের জনসংখ্যা 695 কোটি, প্রায় 694 কোটি 80 লাখে পৌঁছাইছে। তার মধ্যে অবাক ব্যাপার যে এশিয়াতে 60.7%, কেবল এশিয়াতে 60.7%, আর বাকি 39.3% সারা পৃথিবীতে। এই যে জনসংখ্যার যে গতি, এই গতি যদি চলতে থাকে তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? বাংলাদেশ একটা ক্ষুদ্র ভূখণ্ড, তার মধ্যে আজকে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং একই সঙ্গে জনসংখ্যাকে আমরা কখনো জনসম্পদে রূপান্তরিত করার প্রক্রিয়া যেতে পারিনি, আমাদের অনেক রকম দুর্বলতার কারণে। আরাফাত ভাই, দেখবেন যে 70 নির্বাচনে যে বঙ্গবন্ধু যখন নির্বাচন করেন, তার নির্বাচনী ইস্তেহারে অনেকগুলো বিষয় কিন্তু ফোকাস করা হয়েছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল জনসংখ্যা। অবশ্যই। এবং আজকে আমরা বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে অনেক কথা বলছি, আপনি তো অনেকগুলো টক শোতে বলেছেন। 70 নির্বাচনের যে নির্বাচন ইস্তেহার ছিল আওয়ামী লীগের, সেখানে কিন্তু বিদ্যুৎ সমস্যা কিভাবে সমাধান হবে দেশে, এটারও কিন্তু করা ছিল। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। যেটা খুব সংক্ষেপে একটা জিনিস যে বলবো, যে টিসিবি কে ব্যর্থ করতে পুরনো চক্রান্ত চলছে, এই ব্যাপারে আপনি খুব সামান্য মন্তব্য করেন। এই বিষয়ে টিসিবি তো আসলে একটা ইন্টারভেনশন মেকানিজম। ব্যবসা বাণিজ্য কিন্তু প্রাইভেট সেক্টরই করবে। এখন কমার্স মিনিস্ট্রি থেকে যেটি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি অসৎ উপায়ে কোনো কম্পিটিশনকে বাইপাস করে যদি কিছু করার চেষ্টা করা হয়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ব্যাপারে এটা কন্ট্রিবিউট করে, সেক্ষেত্রে টিসিবিকে ইউটিলাইজ করা হয়। তো এখন আমি জানি না কোন চক্রান্তের কথা এটা রেফার করছে, বাট বিভিন্ন পর্যায়ে তো সব ক্ষেত্রে আমরা দেখছি যে চক্রান্তের তো শেষ নেই রাজনীতিতে, এবং যে কোনো মূল্যে যে কোনো ভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে এক প্রচেষ্টা। যারা চক্রান্ত করছে তাদের কাছে রাজনীতি শব্দের অর্থই হচ্ছে অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি। এক্স্যাক্টলি। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই যে হরতালে, প্রথম বিএনপির 6 তারিখের হরতালে, যে একটা সামান্য ফল ব্যবসায়ী মোশাররফ, সে গতকাল মৃত্যুবরণ করেছে ঢাকা মেডিকেল কলেজে। তার বাবা আইয়ুব সাহেব ঢাকা শহরে কলা বিক্রেতা। আচ্ছা, একটা এই পরিবারের হিসাবকে এই অনুষ্ঠানের অ্যাঙ্কার, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে হরতাল যারা ডাকছেন, তাদের যে নেতা নেত্রীরা আছে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য, সেগুলো সব খোলা থাকে কেন? এটা এই উত্তরটা আপনি আমাকে দিতে পারেন? সমস্ত বিএনপির এমন কোন নেতা নেই যে তার প্রতিষ্ঠান খোলা নেই। উত্তরটা তো দিলেন না আপনি আমাকে। আচ্ছা, এই উত্তর তো আপনার কাছে নিশ্চয়ই দেশবাসীর কাছেও আছে। ফরহাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আরাফাত ভাই, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় দেখা হবে খবর প্রতিদিন অনুষ্ঠান নিয়ে।